সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। সমকালীন বিভিন্ন ঘটনা নিয়ে আর টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নতুন মন্ত্রিসভা ও জনপ্রত্যাশা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ডক্টর জিয়া রহমান এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিইউজের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ। দর্শক, চাইলে আপনিও এই আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। এজন্য ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। চলে যাচ্ছি মূল আলোচনায়, এবং যে আলোচনা আমরা শুরু করতে চাই সাংবাদিক শাবান মাহমুদকে দিয়ে, এবং যেটি আমরা আজকে মাত্র বিকেলবেলা যেটি আমাদের মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ করা অনুষ্ঠিত হয়ে গেল। পূর্ণমন্ত্রী হিসাবে 29 জন, প্রতিমন্ত্রী 17 জন সহ উপমন্ত্রী 2 জন সহ 49 জন মন্ত্রী পরিষদের এবার যে মন্ত্রী পরিষদ আমরা দেখতে পেয়েছি। এবং গঠিত মন্ত্রী পরিষদে আমরা অনেক হেভিয়েট যারা গতবারে ছিলেন, এরকম অনেক মন্ত্রিসভায় ছিলেন, এবার তাদেরকে আমরা অনুপস্থিত দেখতে পেয়েছি। তো এই সার্বিক আজকে যে মন্ত্রী পরিষদ গঠিত হলো, যারা শপথ গ্রহণ করলেন, আপনার বিশ্লেষণে এর মূল্যায়নটা কিভাবে করবেন শাবান মাহমুদ? আপনি। আপনাকে ধন্যবাদ। আমি আজকের এই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম। আমন্ত্রিত অতিথিদের একজন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে আমি সেখানে উপস্থিত ছিলাম এবং আমি এই মন্ত্রিসভা গঠনের শপথ অনুষ্ঠান পুরোটি আমি লক্ষ্য করেছি। আমার কাছে যেটি মনে হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব সতর্কভাবে নতুন সময়ের চ্যালেঞ্জ যাত্রায় যে ধরনের একটি দক্ষ এবং অভিজ্ঞ মন্ত্রিসভা গঠন করা প্রয়োজন ছিল এবং জনগণেরও যে ধরনের প্রত্যাশা ছিল, বিশেষ করে বর্তমান সরকারে যারা এই নির্বাচনে যারা অংশ নিয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর যে প্রত্যাশা ছিল, আমার মনে হয় তার পুরোপুরিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে প্রত্যাশার থেকেও তিনি বেশি দক্ষতা বা তার আন্তরিকতা তিনি প্রমাণ করেছেন। সবচেয়ে বড় কথা হলো যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজকের এই অনুষ্ঠান থেকে প্রথমেই একটি অভিনন্দন জানাতে চাই যে এই মন্ত্রিসভায় একজনও রাজাকার নেই। রাজাকার মুক্ত একটি মন্ত্রিসভা তিনি গঠন করেছেন। এই মন্ত্রিসভায় স্বাধীনতা বিরোধী কোনো মহল নেই। এই মন্ত্রিসভায় যারা স্থান পেয়েছেন তারা প্রত্যেকেই গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, বাংলাদেশের অস্তিত্বে তারা বিশ্বাস করেন, স্বাধীনতায় বিশ্বাস করেন। অর্থাৎ স্বাধীনতার সপক্ষের রাজনৈতিক দলগুলোর যারা বাংলাদেশ সৃষ্টিতে যাদের অবদান ছিল, এরকম অনেক অভিজ্ঞ এবং মাঠের পোরখা নেতাদের দিয়ে, দক্ষতা সম্পন্ন নেতাদের দিয়ে তিনি একটি মন্ত্রিসভা গঠন করেছেন। এবং এই মন্ত্রিসভায় গতবারের অনেক পূর্ণমন্ত্রী যারা বিভিন্ন সময় আলোচিত ছিলেন এবং খুব প্রভাবশালী মন্ত্রী হিসেবে আমাদের সমাজে সমাদৃত ছিলেন, তাদের অনেকেই বাদ গিয়েছেন। এবং এর কারণ হিসেবে আমরা অনুসন্ধান করে বা আমাদের বিশ্লেষণ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের পরের দিন গণভবনে, ওই গণভবনের প্রেস কনফারেন্সে আমার থাকার সৌভাগ্য হয়েছিল, সেখানে তিনি স্পষ্টত ঘোষণা করেছিলেন যে আমি একটি স্বচ্ছ মন্ত্রিসভা গঠন করব, আমি বিতর্ক মুক্ত একটি মন্ত্রিসভা গঠন করব এবং দক্ষ এবং অভিজ্ঞতাদের সম্পন্ন নেতাদের দিয়ে একটি মন্ত্রিসভা গঠন করব, যে মন্ত্রিসভায় দুর্নীতির কোনো প্রশ্রয় আশ্রয় থাকবে না। এবং আমরা লক্ষ্য করেছি যে গত মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী, প্রভাবশালী মন্ত্রী হওয়া সত্ত্বেও যাদের বিরুদ্ধে সামান্যতম দুর্নীতির অভিযোগ ছিল এবং যারা নানান কারণে বিতর্কিত ছিলেন, অতি কথনের জন্য সমালোচিত ছিলেন, তাদেরকে বাদ দিয়ে তিনি একটি মন্ত্রিসভা গঠন করেছেন। আরো একটি সিগনিফিক্যান্ট বিষয়, এই মন্ত্রিসভায় যারা ঠাঁই পেয়েছেন তারা সকলেই রাজনীতিবিদ, রাজনীতি তাদের একমাত্র পেশা। এখানে আমরা লক্ষ্য করেছি যে আমলা নির্ভর মন্ত্রিসভা এটি হয়নি এবং এখানে কোনো সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বা সামরিক আমলাদের আমরা লক্ষ্য করিনি। শুধুমাত্র যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করেন, যারা জনগণের কথা বলেন, সেই রাজনীতিবিদদের দিয়েই তিনি একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। মানে আপনি বলতে চাচ্ছেন যে এটি একটি স্বচ্ছ এবং যারা নির্ভেজাল তাদেরকে এই মন্ত্রী পরিষদে ঠাঁই দেওয়া। আমার কাছে কিন্তু একটা বিষয় কি, আমরা যারা ইতিপূর্বে আমাদের যারা মন্ত্রী পরিষদে ছিলেন তারা মন্ত্রিত্ব লাভ করার আগেই তো সকলে নির্ভেজাল ছিলেন, কিন্তু 5 বছরের যখন তারা ক্ষমতা থাকেন তখন তো তাদের মধ্যে দুর্নীতির সেই আশ্রয় প্রশ্রয় তাদের মধ্যে সৃষ্টি হয়। কিন্তু এদের মধ্যে থেকে যে আপনি কিভাবে ভাবছেন যে এরাও আগামী 5 বছর অত্যন্ত সততার সাথে তারা এই তাদের যে অর্পিত দায়িত্ব সে দায়িত্ব পালন করবে? আমরা দেখব যে মন্ত্রিসভার প্রধান হিসেবে, সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা কতটা আন্তরিকতা দেখিয়েছেন। ভবিষ্যতে কেউ যদি দুর্নীতির সঙ্গে ইনভলভ হন, সেক্ষেত্রেও আমাদের বিশ্বাস যিনি একটি সৎ মানসিকতা নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করতে পারেন, যিনি একটি স্বচ্ছতার প্রমাণ মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে গঠন প্রক্রিয়ায় রেখেছেন,
তিনি ভবিষ্যতেও যাতে কেউ এই দুর্নীতিতে ইনভলভ হলেও তার বিরুদ্ধে যাতে ইনস্ট্যান্টলি প্রধানমন্ত্রী ব্যবস্থা নেন, এবং তিনি যে কথা বলে মন্ত্রিসভা গঠন করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান হবে অত্যন্ত কঠোর। এমনকি সেই ক্ষেত্রে তিনি ওই দিনকার প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত অথবা অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছে বলে অভিযোগ তাদের উঠেছে, ঠাঁই নাই বলছে। তাদের ক্ষেত্রে দুদক জি স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রয়োজনে তদন্ত করে দেখবে, তিনি সেখানে কোনো ইন্টারফেয়ার করবেন না। আমাদের প্রত্যাশা থাকবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেটি বলেছেন তিনি আজকের মন্ত্রিসভা গঠন পর্যন্ত সেটি রক্ষা করেছেন, এবং ভবিষ্যতে যদি কোনো মন্ত্রী তারা ক্ষমতার মসনদে এসে দুর্নীতিতে কোনোভাবে ইনভলভ হন বা যুক্ত হন, সেই ক্ষেত্রে শেখ হাসিনা তখনও তার ওই পূর্বাকার সিদ্ধান্তে অনড় থেকে তিনি জাতির কাছে প্রমাণ দিবেন যে তার মন্ত্রিসভায় দুর্নীতিবাজদের ঠাঁই নেই। এটি আমাদের প্রত্যাশা। শাবান মাহমুদ শুনছিলাম আপনার কাছ থেকে। আমরা ডক্টর জিয়া আপনার কাছে আনি। শাবান মাহমুদ কিন্তু তার উত্তরের ফাঁকে কিন্তু বলেছেন এবারের মন্ত্রিসভা অত্যন্ত সতর্কতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন বলেছেন। এই সতর্কতা অবলম্বনের কারণটা কি? এই সতর্কতা দিয়ে তিনি কি বোঝানোর চেষ্টা করেছেন? দেশের কি বর্তমান প্রেক্ষাপটের কারণে, নাকি না তিনি এই 5 বছর সরকার পরিচালনার জন্য বদ্ধপরিকর সেই কারণের জন্য? ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছে যে আসলে যে সতর্কতাটা উনি অবলম্বন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এটি মূলত গত মানে কয়েক বছরে পিপুলের যেই ডিজায়ারটা ছিল, পাবলিক ওপিনিয়ন যেটা ছিল, মোটামুটি তারই একটা রিফ্লেকশন বলে আমার মনে হয়েছে। আপনি যদি মানে আমি 5 বছরের কথা যদি বলছি না, কারণ রাজনীতিতে আসলে আমরা সবাই জানি শেষ বলে কিছু নেই, এবং এখানে নানা রকম ওপিনিয়ন আছে। আমরা জানি না মানে এটি আসলে কতটুকু 5 বছরের জন্য এটি করা হয়েছে কিনা, সে ব্যাপারে আমার যথেষ্ট ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে মূলত ডেফিনেটলি এটি অত্যন্ত একটি ব্যালেন্সড একটি মানে গত কয়েক দশকের বা কয়েক বছরের যদি আমরা ক্যাবিনেটের চেহারাটা দেখি, তাহলে এটি অত্যন্ত ব্যালেন্সড একটি মানে ক্যাবিনেট হয়েছে আমি বলবো। এক। 2 হচ্ছে যে আমার মনে হয়েছে যে এখানে মোটামুটি আমি যেটা প্রথমেই বলেছি যে পিপুলের যে একটা ওপিনিয়ন ছিল বিভিন্ন এর আগে 5 বছরের 4 বছর 4.5 বছর যারা ছিলেন, তাদের ব্যাপারে যে একটা মানে মানুষের যে জনমত ছিল সেটাও কিন্তু প্রধানমন্ত্রী আমলে নিয়েছেন বলে আমার মনে হয়েছে। আমার যে মোটা দাগে যেই বৈশিষ্ট্যগুলোকে আমি ব্যালেন্স হিসেবে বলছি, তার প্রথম যেটা আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু ইয়াং মানে আমি বলবো যে খুবই ট্যালেন্টেড, এবং আমরা যাদেরকে অনেকে টক শো করতে দেখেছি, যারা মানে আওয়ামী লীগের আমরা যেহেতু আমি যেহেতু সমাজ বিজ্ঞানের ছাত্র, এগুলো নিয়ে আমরা কাজ করি, যে এখনকার যে জেনারেশনটা আপনি দেখবেন, এবং আমরা বিভিন্ন ধরনের টক শোতে দেখেছি এখন যেই গ্লোবালাইজেশনের যুগ, আমরা দেখেছি ইয়াংদের মধ্যে একটা ডিজায়ার আছে, এরা রাজনৈতিক বিমুখ, কিন্তু তারা ইয়াংদেরকে তাদের মধ্যে স্পিড আছে, তাদের মধ্যে ইচ্ছা আছে। এর মধ্যে আমি আমার সর্বকনিষ্ঠ আমার মধ্যে জুনায়েদ আহমেদ পলক, তিনি শাহরিয়ার আলম, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, জেলা পর্যায়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, এবং তিনি অত্যন্ত প্রমিজিং একজন মানে একেবারে ইয়াং ট্যালেন্ট আমরা যাকে বলতে পারি। জুনায়েদ পলকের কথা আমি একটা 3 জন তো আমার চোখেই পড়ছে, যাদের সাথে আমার কিছু বিভিন্ন ধরনের কাজ করার অভিজ্ঞতা হয়েছে, যে শাহরিয়ার আলম, জুনায়েদ আহমেদ পলক এবং নসরুল হামিদ বিপু। এদেরকে আমার কাছে আব্দুল্লাহ জ্যাকব, আমি অবশ্য মানে তার সাথে আমার উনিও ছাত্রলীগের কেন্দ্রীয় রাজনীতিতে ছিলেন, ঠিক আছে, কিন্তু আমি বলছি যে আমার পক্ষে যেটা আমি বলছি যে যারা সিভিল সোসাইটি বা আওয়ামী লীগের ভেতরে, যে আমরা দেখেছি যে একটা সময় আমরা এরকম একটা জিনিস দেখেছি। আমি আপনার কাছে এসে আমরা একটা দর্শক প্রশ্ন সেটা যাবো, তবে তার আগে একটা বিষয়। আজকে দেখেন জুনায়েদ আহমেদ পলক আমারও খুব পছন্দের একজন ব্যক্তি। তিনি অত্যন্ত অল্প বয়সে তিনি একটা মন্ত্রণালয়ে ইয়াংগেস্ট তিনি, কিন্তু এই ক্ষেত্রে কি মনে হয় না যে সেখানে যারা সেক্রেটারি থাকবেন বা আমরা যারা থাকবেন তাদের সাথে তার ম্যাচিংটা কিরকম হবে? আমি কি প্রশ্নটা না প্রশ্ন পরে নিচ্ছি, আপনার এই উত্তর। আমি যেটা বলছি আমি একটু শেষ করি, কারণ এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে। দেখেন মানে জুনায়েদ আহমেদ পলক কিংবা শাহরিয়ার আলম বা নসরুল হামিদ বিপু, আমি যাদের কথা বলছিলাম, আমরা কিন্তু এদের টক শো শুনেছি। আপনি দেখেছেন যে এরা কিন্তু বিভিন্ন ফোরামে তারা বিভিন্ন বক্তব্য দিয়েছে, আসছে। সুতরাং ইয়াং হলে যে সে মানে
পারবে না immature। এমন কোনো কথা নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে কিন্তু এক্সপেরিয়েন্স লোক আছে, তোফায়েল আহমেদের মতো লোক আছে, আমির হোসেন আমুর মতো লোক আছে, রাশেদ খান মেননের মতো লোক আছে, হাসানুল হকিনুর মতো লোক আছে, এবং অতি সম্প্রতি মানে যিনি নাকি অত্যন্ত পপুলারিটি পেয়েছেন যার কাজের জন্য, সে ওবায়দুল কাদেরের মতো মন্ত্রী এখানে আছেন, পপুলার মিনিস্টার। পপুলার মিনিস্টার তো, এবং অত্যন্ত সৎ হিসেবে, অত্যন্ত যোগ্য হিসেবে বিবেচিত। তো কাজে আমি এই কারণে বলছি যে আপনি যে জায়গাটা বলছেন যে এক্সপেরিয়েন্স, সেই জিনিসটা কিন্তু কভার দেওয়ার জন্য কিন্তু অনেক সিনিয়র মন্ত্রীরা সিনিয়র মন্ত্রীরা এখানে আছেন, রয়েছেন। দক্ষ তবে মন্ত্রীরা আছেন। তবে অবশ্যই তারা তাদের তারুণ্যের যে স্পৃহা সেটি আমি এটাই প্রমাণ বলবো যে করবেন। আমরা এটি আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে মানে প্রধান বৈশিষ্ট্য উল্লেখযোগ্য দিক। আমরা ফিরবো আবার আপনাদের কাছে। দর্শক, আমরা একটা প্রশ্ন নিতে চাই। প্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পিরিজপুরের কাউখালী থেকে খসরু বলছিলাম। আজকে অফিসের কাছে আমার প্রশ্ন, আজকে মন্ত্রী পরিষদের নতুন মন্ত্রীরা শপথ দিলেন, সেক্ষেত্রে এই মন্ত্রী পরিষদের অনেক দক্ষ এবং সফল মন্ত্রী যারা অনেক পুরনো, তারা আগেও মন্ত্রী ছিলেন, আজকে নতুন করে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, যেমন আমু, আনোয়ার হোসেন মঞ্জুর, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসির। বর্তমানে আমাদের দেশের গণতন্ত্র কিন্তু বারবার হোঁচট খেয়েছে। সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য বর্তমানে যে সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সংখ্যালঘুদের বা হিন্দু সম্প্রদায় বাড়ি গেলে আগুন দেওয়া, বিভিন্ন ধরনের অপশক্তি কাজ করছে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন এই নতুন এবং পুরাতন এবং যারা প্রভাবশালী এবং যারা সত্যিকার সফল মন্ত্রী, তারা এই সমন্বয় করে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ করার জন্য তারা কি ভাবছেন, কি পদক্ষেপ নেবেন, এটা সফল হতে পারবেন কিনা, এবং আমরা জনগণ আশ্বস্ত জি, হতে চাই। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। সেটি হচ্ছে উনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। আজকে যারা সিনিয়র মন্ত্রীরা রয়েছেন, একটা সমন্বয় করে না শুধু সংখ্যালঘু না, তিনি একটা সমন্বয় করে আমরা আমাদের গণতন্ত্রকে এগিয়ে নিতে পারবো কিনা সেজন্য একটা কিছু মিন করার চেষ্টা উনি করেছেন। খুব সুন্দর চমৎকার একটি প্রশ্ন করেছেন, এবং চলমান প্রেক্ষাপটে এই প্রশ্নটি আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমার বিশ্বাস যে উনি যাদের নাম উল্লেখ করেছেন, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, হাসানুল হকিনু, মতিয়া চৌধুরী, আমি আরো অনেকের নাম বলতে পারি, আব্দুল লতিফ সিদ্দিকী, নাসিম যারা এই ভাই, মন্ত্রিসভায়, মোহাম্মদ নাসিম, আমি আরো অনেকের নামই উল্লেখ করতে পারি, ওবায়দুল কাদের অলসো। এই সব নেতারা এখানে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। এই নেতৃবৃন্দকে আমরা সাংবাদিক হিসেবেও আমরা যদি বিশ্লেষণ করি বা এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে বিশ্লেষণ করি, আমরা লক্ষ্য করব যে স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে, গণতান্ত্রিক আন্দোলন বেগবান করার ক্ষেত্রে, অসাম্প্রদায়িক আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের পট পরিবর্তনে এইসব নেতারা যার যার অবস্থান থেকে কিন্তু দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে, সাহসিকতার সঙ্গে। আসলে দর্শক যেটা জানতে চেয়েছেন, একটা সমন্বয় করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে কিনা, সহিংসতা রোধ হবে কিনা, সেটা হয়তো তিনি এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, আজকে আমরা 18 দল এবং তাদের জোটকে দেখতে পেয়েছি প্রধান যে বিরোধী দলের সঙ্গে যে সংঘাতময় পরিস্থিতি, সেরকম একটা উত্তরণ ঘটানো সম্ভব কিনা। এই দর্শকের যে প্রত্যাশা, আমার বিশ্বাস যদি যারা মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন তারা যদি শুধুমাত্র মানে নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে, তার যেসব দল এই মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন তাদের দলের কথা চিন্তা না করে, তারা যদি বাংলাদেশ নিয়ে ভাবেন, তারা যদি 16 কোটি মানুষের মন্ত্রী হয়েছেন এটি মনে করেন, তারা যদি 16 কোটি মানুষের সাংবিধানিক দায়িত্ব আজকে শপথ গ্রহণের ভেতর দিয়ে নিয়েছেন এটি যদি মনে করেন, এবং তারা যদি মনে করেন যে এই সরকারকে সফল করার ক্ষেত্রেও ওই সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে একটি শান্তিপূর্ণ সহাবস্থান অত্যন্ত জরুরি, তাহলে এই নেতৃবৃন্দ উদ্যোগ নিলে এটি সম্ভব। অবশ্যই একটা শান্তিপূর্ণ সহাবস্থানের প্রশ্ন কিন্তু চলে আসছে। আমরা সাংবাদিক শাবান মাহমুদ দীর্ঘদিন সাংবাদিকতা করছেন এবং রাজনৈতিক বিশ্লেষকও বটে। আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থানের দিকে কিন্তু উত্তরণের দিকে আমরা যাওয়ার কথা ভাবছি। তাহলে সেক্ষেত্রে আমরা গত যে মন্ত্রিসভা এবং বর্তমান যে মন্ত্রিসভা, এই দুই মন্ত্রিসভার মধ্যে কোনো পার্থক্য আমরা খুঁজে পাই কিনা? আমি তো এই কথাটা আপনাকে বলেছি। দেখুন, আপনি প্রথমত আমরা দেখেছি যে এটা মানে বলতে অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে গতবার যে মন্ত্রিসভা সাজিয়েছিলেন সেখানে 111-এর একটা বড় ফ্যাক্টর ছিল যে 111-এর সময় যারা যেটা স্যাক্রিফাইস করেছেন বা খুবই অ্যাক্টিভ ছিলেন তাদেরকে, এবং যাদের বিরুদ্ধে কিছু সো-কল্ড আমি বলবো, কারণ এটা নিয়ে আমার নিজস্ব অভিমত আছে, যে সংস্কারবাদী হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়েছিল, এই ধরনের অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ তারা কিন্তু সাইড লাইনে ছিলেন দীর্ঘদিন।
তো এটাও কিন্তু ভেরি ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে যে তারা কিন্তু একটা দীর্ঘ সময় মানে দলের জন্য এত বেশি কিছু করেছেন, কিন্তু তারা একটা পিরিয়ড পার করেছেন একেবারে নিষ্ক্রিয় থেকে, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু তাদের সংযম বা তাদের যে স্যাক্রিফাইস সেটাকেও কিন্তু মূল্যায়িত করেছে বলে আমি মনে করি। দ্বিতীয় যেটা আমার মনে হচ্ছে, আমি যে কথাটা বললাম যে আওয়ামী লীগের রাজনীতিতে এই যে ইয়াং জেনারেশন যে নতুন আগমন, তো কাজেই আমার মনে হচ্ছে যে এর দুটো সমন্বয় যে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে সিনিয়র যারা আছেন ডেফিনেটলি আমার মনে হয় যে আজকের যে সহিংসতা আছে, আজকের যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, আমার মনে হয়েছে যে এগুলো ডিল করা খুব বেশি আমার মনে হয় না, কারণ এরা এত প্রাজ্ঞ, মানে তোফায়েল আহমেদের মতো নেতা কিন্তু বাংলাদেশের আমরা কাউকেই, মানে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু কিংবা আমরা রাশেদ খান যাদের নাম আমরা উচ্চারণ করেছি, একই সাথে যে ইয়াং জেনারেশন যাদেরকে আনা হচ্ছে এরা কিন্তু রিলেটিভলি আমরা বলছি যে ট্রেডিশনাল যে পলিটিক্স, ট্রেডিশনাল যে বা দুই ধারার রাজনীতিবিদের মধ্যে যে ট্রেডিশনালিজম যে জিনিসটা আছে সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে নিশ্চয়ই আসতে একমত হবে। হবেন। মানে বেরিয়ে এসছে। আমরা যদি একেবারে আরো এক দাগে বলি, এক গোয়ামি থেকে তারা বেরিয়ে আসতে পারে। একগুয়েমি কিংবা মনে করেন যে সো কল্ড, মানে আমরা বলছি যে মানে রাজনৈতিক সাইকোফ্যান বিচার, যেটাকে আমরা বলছি, রাজনৈতিক বিচার থেকে বেরিয়ে এসে Exactly, মানে- যেটা সাবান মাহমুদে বলেন 16 কোটি মানুষের সাংবিধানিক যে রক্ষা এবং কারক আমরা সেই হিসেবে তারা definitely দায়িত্ব আমার পালন মনে করবে। হয় যে এটি কিন্তু আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং আমি আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকে যে মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে তাদের একটা বড় ফোকাস কিন্তু এখানে থাকা উচিত, কারণ আমরা এটাও দেখেছি যে যেভাবে সহিংসতা হয়েছে গত 2-3 মাস যাবত, এবং তার ফলে যে বিজনেস সেক্টরে আমাদের যে, আমি বারবার বলি যে আমাদের বর্তমান ইকোনমিটা সোশিও ইকোনমিক ইন্ডিকেটরের দিকে যদি আপনি তাকান তাহলে এটা একটা টেক অফ পর্যায়ে ছিল, এবং এটাই আসলে আমাদের দুই দলের নেতৃবৃন্দের মধ্যে একটা সমঝোতা খুব দরকার ছিল, যেটি কিন্তু আমি প্রধান বিরোধী দলের মধ্যে আমি একদমই পাইনি। আমি জানি না কেন তারা মানে এই ট্রেনটি তারা মিস করলেন। হোয়াটএভার, আমি মনে করি যে আমি অবশ্যই মনে করি যে বাংলাদেশ হচ্ছে আপনার দেশটা হচ্ছে সবার উপরে। তো কাজেই এখন ধরেন মানে এভাবে যদি আপনি চিন্তা করেন যে আপনি যে ডেফিনেটলি আওয়ামী লীগ জিতে গিয়েছে বা বর্তমান রুলিং পার্টি যেটা সেটা হয়তো তারা জিতেছে নির্বাচন করে, এবং একটি মন্ত্রী পরিষদও নির্বাচনের এবং রাজনীতির কৌশলে কিন্তু কোনো সন্দেহ নেই আওয়ামী লীগ এটা বিজয়ী হয়েছে। কিন্তু আমি বলবো যে এই বিজয়টাকে তাদের ধরে রাখার জন্য রাজনৈতিক যে সমঝোতা সারা পৃথিবীতে এখন ডায়ালগ, কম্প্রোমাইজ এবং দেশের জন্য স্যাক্রিফাইস করা এটাও কিন্তু খুব জরুরি, এবং সেখানে আমার দৃঢ় বিশ্বাস যে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে একটি কথা বলেছেন, আমার মনে হয় এটি একটি ইয়ারডিস্টিক হতে পারে, যে তারা বলেছেন যে জামাতকে যদি বিএনপি ছেড়ে আসে তাহলে পরে কিন্তু, কারণ আপনি যতগুলো সহিংসতা হয়েছে আমি বারবার বলেছি সহিংসতার একটি সিংহভাগই কিন্তু আসলে যুদ্ধ অপরাধীদের কারণে, ইস্যুটার কারণে জামাত ইসলামের অ্যাক্টিভিটিস যে এখানে সবচেয়ে মানে একেবারে জাজল্যমান ছিল। তো সেই জায়গায় আমি বলবো যে, এবং আমার মনে হয় যে আমাদের এখন একটি রিকনসিলিয়েশনের সময় হয়েছে। আমি ডেফিনেটলি আমি এটা বলবো যে দুই দলের মধ্যেই যারা শুভাকাঙ্ক্ষী আছে দেশের, যারা রিলেটিভলি আমি বলবো বিশেষ করে যারা এক্সপেরিয়েন্স লিডার আছেন এবং বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সাথে ডেমোক্রেসির মানে উত্তরণের সাথে এরা অনেক এক্সপেরিয়েন্স লিডার এখানে আছেন, এবং রিলেটিভলি আমি বলবো রিলেটিভলি অনেক সৎ। আমি ওবায়দুল কাদের উদাহরণ দিয়েছি, আমি রেলমন্ত্রী মুজিবুল হকের উদাহরণ দিতে পারি, নাম না হয় আমরা হয়তো সব বললাম না, এতগুলি নাম কিন্তু হয়তো বা এসে যায়, কারণ রাজনীতিতে আমাদের তৃতীয় বিশ্বের দেশে আমরা জানি কারাপশন কিংবা এই বিষয়টা মানে খুবই একটা সমার্থক রাজনীতির সাথে আমরা ডক্টর জিয়া আপনার কাছে আসবো। এখানে কিন্তু ডক্টর জিয়া ট্রেন মিসের কথা বলছিলেন যে 18 দলের জোট বা বিরোধী দল যেটাই আমরা বলি না কেন, এখন এই মুহূর্তে জানি না আপনারা কিভাবে তাদেরকে বলবেন, বিরোধী দল যদি না বলে থাকেন, তারা ট্রেন মিস করেছে নাকি না তাদেরকে ট্রেন ধরতে দেওয়া হয়নি, এই ধরনের কিন্তু সমালোচনা আছে। তো সেই সমালোচনা যেটাই হোক না কেন, কিন্তু একটা নির্বাচন শেষ করা হয়েছে, আমরা দেখেছি যে নির্বাচনে শপথ গ্রহণ করা হয়েছে, এই প্রেক্ষাপটে এই নতুন ভাবে এই বাংলাদেশের এই ধরনের একটা অবকাঠামোগত উন্নয়নের জন্য, বাংলাদেশের সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জিডিপি বৃদ্ধির জন্য এই উভয় দলের সম্মেলনের জন্য যারা বলুন প্রাজ্ঞ বিজ্ঞ নেতারা রয়েছেন এবং তরুণ ট্যালেন্টেড নেতারা রয়েছেন এই মন্ত্রী পরিষদ, তারা কি একত্রিত হয়ে কাজ করবেন বলে কি আপনি আশাবাদ ব্যক্ত করেন কিনা? অবশ্যই, যদি বাংলাদেশের উন্নয়ন তারা চান, যদি গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে চান, বাংলাদেশের স্থিতিশীলতা চান, শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চান, অর্থনৈতিক অগ্রযাত্রা চান, বাংলাদেশকে যদি একটি শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে অবশ্যই বর্তমান মন্ত্রিসভার নবীন প্রবীণ যারা আছেন এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন যেসব প্রগতিশীল রাজনৈতিক জোট আছে তাদের সবার উচিত হবে
বিরোধী দল বিএনপি হয়তো সাংবিধানিকভাবে আজকে বিরোধী দলের জায়গায় নেই, কিন্তু রাজনৈতিক দলের যদি আপনি সমর্থন দেখেন, তাদের সমর্থনের বিচারে, কর্মীর বিবেচনায় এবং সার্বিক বিবেচনায় এটি সত্য যে হয়তো সংসদে বিরোধী দল থাকছে জাতীয় পার্টি রওশন এরশাদের নেতৃত্বাধীন ওই 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 তাদের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু বাংলাদেশের প্রকৃত যদি কোনো পরিসংখ্যান করেন, বিচার করেন, তাহলে ডেফিনেটলি আপনাকে স্বীকার করতে হবে যে এখনো বাংলাদেশের মেজর বিরোধী দল বিএনপি। সেই বিএনপির সঙ্গে ডায়লগ প্রক্রিয়াটি অব্যাহত রাখা উচিত আমি মনে করি, কারণ তারা এই দেশের অনেক বৃহত্তম একটি রাজনৈতিক দল এবং তাদের বিশাল কর্মী বাহিনী আছে, সমর্থক আছে। হ্যাঁ, তারা ট্রেন মিস করেছে, যে কারণে আজকে হয়তো তাদের এটি প্রমাণ করতে গেলে অনেক কিছুর বিষয় তাদের অনেক প্রমাণ করতে হবে, কিন্তু অত প্রমাণের প্রয়োজন নেই। আপনি বাস্তব বিবেচনায় যদি বিশ্লেষণ করেন, তাহলে বিএনপি বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল। এই দলটিকে একেবারে যদি ইগনোর করা হয় সরকারের পক্ষ থেকে, তাহলে বাংলাদেশে এই পলিটিক্যাল স্টেবিলিটি যেটা বা গণতান্ত্রিক সহাবস্থান যেটা, এইটা কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে। এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিচক্ষণতা দেখিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন, তিনি একই বিচক্ষণতা দিয়ে বিরোধী দলের সঙ্গে, দ্যাট ইজ প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে একটি সমঝোতা প্রক্রিয়া অব্যাহত রাখবেন এবং বাংলাদেশের অগ্রযাত্রাকে নিশ্চিত করার স্বার্থে, তার সরকারের সফলতাকে নিশ্চিত করার স্বার্থে তিনি এই কাজটি করবেন। এটি আমাদের প্রত্যাশা, কারণ সরকারকে সফল হতে গেলে বাংলাদেশের স্থিতিশীলতা এটি প্রি কন্ডিশন, এর বিকল্প জি, নেই। আমরা সবার মধ্যে আসলে আপনার কাছ থেকে একটা কনস্ট্রাকটিভ আলোচনা আমরা কিন্তু বুঝলাম যে বিরোধী দলে যারা ছিলেন তাদেরকে কোনোভাবে ইগনোর করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নানা রকম জোট ঝামেলা হতে পারে, অবশ্যই একটা সমন্বয় দরকার। এক্ষেত্রে আমি আমাদের ডক্টর জিয়া আজকে অতিথি হিসেবে আপনি আছেন, আমরা দেখেছি যে জাতীয় পার্টি আজকে আমাদের বিরোধী দলে আছে, তারা আবার সরকারও আছে। তো তাদের যে ভূমিকা, এই ভূমিকা বিশেষ করে এরশাদের যে ভূমিকা, সেই ভূমিকা কিন্তু অনেক বিতর্কিত হয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তির দল বা তাদের একবার পিস্তল দিয়ে আত্মহত্যা করতে যাওয়া বা কোনোদিনের নির্বাচনে যাওয়া না, ছিচি দিচ্ছে, থুতু দিচ্ছে, এই প্রেক্ষাপটে এই দলকে সরকারও রেখে, বিরোধী দলে রেখে বর্তমান সরকার কি তাদের যে সরকার পরিচালনার ক্ষেত্রে জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে বা বহির্বিশ্বের কাছে তারা কি সমাদৃত হতে পারবেন কিনা? আমি যদি একটা একাডেমিক জায়গা থেকে কথাটা বলি, তাহলে আপনি দেখবেন যে এগুলো আসলে এই যে জেনারেল এরশাদ কিংবা জাতীয় পার্টি কিংবা ডিউ রেসপেক্ট বিএনপি, এগুলো কিন্তু আসলে এই পার্টিগুলো এবং এই নেতা যারা তৈরি হয়েছেন এখান থেকে অধিকাংশই কিন্তু আসলে আমাদের যে মিলিটারি যে রুলস তার কিন্তু ফসল। তো এগুলো আসলে আমাদের আপদ বা বিপদ, আমরা যাই বলি না কেন, যে কোনো কারণেই হোক, বিএনপি তার এক ধরনের একটা ক্লাউড দিতে পেরেছে রাজনীতিতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এরশাদ সেটা পারেনি। এই হচ্ছে মোটা দাগে পার্থক্য। মানে এ নিয়ে অনেক বিতর্ক আছেন, সেখানে যাচ্ছি না, কারণ ধরেন ইনস্টিটিউশনালি আসলে করাপশন জন্ম দেওয়ার ক্ষেত্রে দুটি দলেরই কিন্তু একাডেমিক জায়গাতে যদি আলোচনা করি, তাহলে দুটো দলের মধ্যেই এই জিনিস আছে। পপুলারিটির দিক থেকে বা পপুলার পলিটিক্সে যে কোনো কারণে হোক, বিএনপি বা বিএনপির প্রধান নেতা তিনি হয়তো জনসমক্ষে এরশাদের চেয়ে অনেক পপুলার, সেটি একটি বাস্তব দিক। তবে এই দুটো দলেরই কিন্তু এটি আসলে আমাদের বাংলাদেশের বা এই দুটি দলের যে উৎপত্তি এবং বিকাশ, এবং তার ফলে যে এক ধরনের বাংলাদেশের যে একটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক একটা অবস্থা, এবং আমরা যেটা বলছি যে একটা লুমপেন ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা কিন্তু এই মিলিটারিজাইজেশনের ফলে একটা বড় কারণ। আমি আসছি এরশাদের বিষয়টা যদি স্পেসিফিকলি বলি, দেখেন ইট ভেরি ইন্টারেস্টিং জিনিস। আমি মাঝে মাঝে অবজার্ভ করেছি, এরশাদ যখনই বিএনপি এবং আওয়ামী লীগ, কারণ একটা স্ট্র্যাটেজিক জায়গায় বাংলাদেশের নানা কারণে, এটিও আবার মানে একাডেমিকলি বললে আমাদের পলিটিক্যাল কালচার বা পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো ওই কারণে ডেভেলপ করেনি বলে এখনো আমাদের মধ্যে পিজেন্ট কালচার এখনো রয়ে গেছে। বিধায় এরশাদের মতো নেতা একসাথে 5টা সিটে আমরা জিততে দেখেছি। এত মানে যেই নেতা কিনা করাপশন এবং এমন কোন কেলেঙ্কারি যার না ছিল। দুর্ভাগ্য হচ্ছে এই যে বিএনপি এবং আওয়ামী লীগ এরা যখন এই এরশাদকে নিয়ে মানে টানা হেঁচড়া করে, তখন আমাদের পত্রিকা অনেক বড় বড় হেডিং হয়। কিন্তু আপনি যখন দেখবেন যে তথাকথিত সিভিল সোসাইটি বা তৃতীয় ধারা বলে চিহ্নিত এমন দল আছে, আমরা দেখছি এরশাদ তাদের সাথে মিটিং করেছে, তাদের সাথে ফ্রন্ট করবে, তখন কিন্তু জিনিসটা নিয়ে এইভাবে আলোচনা হয় না। অর্থাৎ এরশাদকে নিয়ে কিন্তু সবাই খেলেছে,
এবং সবাই যে যার স্বার্থ উদ্ধার করার জন্য এরশাদকে নেওয়ার আচ্ছা। চেষ্টা করেছে। তো আচ্ছা। সেই জায়গায় আমার মনে হয় যে এরশাদ এপিসোড এটি একটি ডেড ইস্যু, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি নিয়ে আর আলোচনা করার কোনো কারণ নেই। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন, এই জায়গাটায় আমার একটি স্টিল আমি একটু সংশয়ের মধ্যে আছি, এবং এই জিনিসটি আমি জানি না এটা কিভাবে ডিল করবে। কারণ একটা প্রধান বিরোধী দল যদি আজকে থাকতো, এরশাদ এটাও কিন্তু একটা দেউলিয়াপানা, মানে এরশাদের পার্টির দেউলিয়াপানা। বাট এট দ্য সেম টাইম আমি আওয়ামী লীগের ক্রিটিসিজম এখানে করব যে তারা এখান থেকে যে মন্ত্রী নিয়েছে, আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা মানে ঠিক একটি, এটা আমার জন্য খুব বিব্রত মনে হয় একজন মানে একাডেমিক হিসেবে, যে আমরা জানি না যে এই বিরোধী দল, এটা আপনি যেরকম প্রশ্ন করেছেন, আমার কাছে মনে হয়েছে যে এটি বোধহয় একটি স্ট্রং বিরোধী দল জি, থাকলে জি। বোধহয়। দর্শক, আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি।